দর্শক ওয়েলকাম করছি সবাইকে এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। বরাবরের মতো আমি রয়েছি ইন্দ্রাণী নিশি আপনাদের সাথেই। আর আজকে আমরা খাবো খাঁটি দেশি খাবার। আর মায়ের কাছ থেকে কিংবা শাশুড়ির কাছ থেকে দুর্দান্ত দুইটি রেসিপি নিয়ে আমাদের মাঝে এসেছেন প্রিয় রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম। ওয়েলকাম টু দ্য শো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু, অনেক ভালো আছি। ভালো থাকতেই হবে। আচ্ছা, প্রথমে আমরা কোন খাবারটা খাবো, শাশুড়ির কাছের রেসিপি নাকি মায়ের কাছের রেসিপি? শাশুড়ির রান্নাটা আগে করাই মনে হয় ভালো, তাই না? আচ্ছা, সেটা কোথাকার? আমার শ্বশুরবাড়ি উত্তরাঞ্চলে, আমার শ্বশুরবাড়ি ঠাকুরগাঁয়। তো আমার শাশুড়ির কাছে আমি একটা রান্না শিখেছি। এটা আমার বিয়ের আগে আমি কখনো খাইনি, বিয়ের পরে তার হাতে রান্না খাওয়া, এবং ওটাই করব। সেটা হচ্ছে মান কচু দিয়ে মুরগির ভুনা। সত্যি কথা, কারণ আপনি তো কুষ্টিয়ার মেয়ে, মানে কাইন্ড অফ দক্ষিণ অঞ্চলে। এখানে কিন্তু কচু শাক দিয়ে চিকেনের মানে আলাদা আলাদা খাবার হয়, কিন্তু কচু শাক চিকেন একসাথে হয় না। আর কুষ্টিয়ার কোন রেসিপি মায়ের কাছ থেকে? কুষ্টিয়ার আমার আম্মার কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে তিলের সন্দেশ। খুবই মজার একটা ডেজার্ট বলা যায়। সত্যি সত্যি তাই। আমরা তিলের নাড়ু শুনেছি আর সন্দেশ তো আমরা শুনেই থাকি, দুটো মিলে মিশে একাকার হবে আজকে। আর গল্প কথায় শুনবো, মানে একটা ঝাল আইটেম একটা মিষ্টি আইটেম। ঠিক আছে, তাহলে আপু আমরা সরাসরি চলে যাই আমাদের ওই কিচেনে। শুরু হোক রান্না বান্না। অবশ্যই। সো যেমনটা বলেছিলেন আপু, শুরুতেই শাশুড়ির দেয়া রেসিপি দিয়ে করলেই বোধহয় ভালো হয়। দেখতে পাচ্ছি কচুর একটা পিউরি করা, এপাশে রয়েছে দেশি মুরগি। তো বুঝতেই পারছি শুরুতেই আমরা পাচ্ছি মান কচুতে মুরগি ভুনা। কি কি লাগছে তৈরি করতে? লাগছে মুরগি, একদম দেশি মুরগিটা নিয়ে নিয়েছি। আর এটা ফার্মের মুরগি দিয়ে আসলে হবে না, হ্যাঁ, দেশি মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে মান কচুর যে ডাটা যেটাকে বলে সেটাকে আমি একটু ব্লাঞ্চ করে নিয়েছি এবং হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। ওকে। সাথে লবণ, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি, একটু গরম মশলা, যেটা গোটা গরম মশলা সেটা লাগছে, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা শেষে হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলা। এবার আমরা শুরু করতে পারি। তো প্যান গরম হয়ে গেছে, আমি এখানে সয়াবিন তেল দিব। একটু সয়াবিন তেল একটু বেশি যায়, মুরগির একটু ভুনা তো। আর যেহেতু কচু আছে, প্রথমে আপু দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। হ্যাঁ, জাস্ট একটু ফ্লেভারটা জানি চলে আসে, একটু হালকা ভেজে নিব, মানে বেশিক্ষণ না, 2-4-5 সেকেন্ডের মতো। এখন আমি এখানে পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মুরগি ভুনাতে বা যে কোনো ভুনা টাইপের রান্নাতে পেঁয়াজটা আমাদের একটু বেশি দিতে হয়। হ্যাঁ, আর একদম কুচি করে দিলে খুব ভালো হয়। সেক্ষেত্রে বড় সাইজের দুটো পেঁয়াজ একদম। হ্যাঁ, আর হয় কি, আমার শ্বশুরবাড়ির ওদিকে রান্নাটা মাটির চুলায় করে। ওহো, মাটির চুলায় রান্নার স্বাদ আসলে সবকিছুর সাথে আনবিলিভেবল। হ্যাঁ, একেবারে আমার তো মনে হয় সবকিছুর ঊর্ধ্বে টেস্ট আসে। হ্যাঁ, তো এটা একটু ভেজে নিব আপু, একটু লাল লাল করে ভেজে নেব, মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আর একটু গোল্ডেন ব্রাউন হবে। হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে কচুর প্রতি আমি দেখেছি মানুষের ঝোঁক অনেক বেশি। খাদ্যাভ্যাসে কচুর খুবই দারুণ ভূমিকা থাকে ওখানে। শীতলে কচুর ব্যবহার, তারপর আমি দেখেছি ইলিশ মাছ সহ রুই মাছ, কিংবা অনেক সময় যে কোনো মাটন বিফ কারি কিংবা হচ্ছে চিকেন কারিতে কচু, মানে গাটি কচু আমরা যেটা বলি, সেটা খুব দেওয়া হয়। সেটাও গরুর মাংসের সাথে ওই যে গাটি কচু যেটা বলে। তারপরে মুখী কচু আছে না, সেটা দিয়েও আমার শ্বশুরবাড়িতে একটা করে, মুসুরির ডাল দিয়ে। হ্যাঁ, সেটা দিয়েও করে। আবার একটা মানে প্রশ্ন জাগলো, কচু দিয়ে এত কিছু হয়, কচু দিয়ে কি কোনো ডেজার্ট আইটেম কখনো হয়? কচু দিয়ে আপু আচার হয়। অনেক মজার একটা আচার হয়। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা দিলে হবে কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব সামান্য পানি, আর একটু সফট করে। হ্যাঁ, আর এই যে গ্যাসটা যে উঠে যাচ্ছে, এটাতে হয় কি যে খালি পেটে তুমি যখন খাবা কিছু, তখন দেখা যায় পেটে একটু গ্যাস হয়ে যায়। হ্যাঁ, আর উত্তরাঞ্চলে আমার শ্বশুরবাড়িতে গরম মশলার মধ্যে একটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে অনেকে বলে বড় এলাচ, আবার কেউ কেউ বলে কালো এলাচ। বড় এলাচটা ওনারা দিবেই। হ্যাঁ, আমাদের ওইদিকে যেমন আমরা সবুজ ওই ছোট ছোট এলাচটাই বেশি থাকে, অনেক সময় এটা ক্র্যাশ করে দেওয়া হয় বা তেলের উপর। হ্যাঁ। এবার আপনাকে আচ্ছা, এখন আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিব। মুরগিতে একটু রসুন বাটাটা না একটু বেশি দিলে ভালো লাগে। অলরেডি সেটা ঘ্রাণ পেতে শুরু করেছি। একটু আদা বাটা দিয়ে দিলাম, সেটাকে আবার একটু মানে কষায় নিতে হবে। আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায়, হ্যাঁ, ভাবটা যেন না থাকে।
এবার কি দিয়ে দিব? আচ্ছা, এবার আমি এখানে না শুকনো মরিচ দিয়ে দেবো। হ্যাঁ, এখন আপু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটা একদমই অজপাড়া গায়ের যে রান্নাগুলো না, তার মধ্যে এটা একটা। এই জন্য এর মধ্যে অথেন্টিসিটি বেশি, হ্যাঁ, রনেস। আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা, তারপরে হচ্ছে ধনে, হয়ে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে। এর সময় আমি একদম দেশি যে মুরগিটা দিয়ে দিলাম, একদম পুরোটা মুরগি আমি এখানে। এখানে মোটামুটি একটা গোটা মুরগি রয়েছে, 1 কেজি 800 গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছোট একটু বোঝা যাচ্ছে, একটু ছোট সাইজের মুরগি হলে মানে খেতে অনেক টেস্ট হয়। আর তাছাড়া দেশি মুরগি কিন্তু হতে অনেক টাইম লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি সামান্য পানি দিব, একদমই অল্প পানি দিব, কারণ কচুর মধ্যে আবার পানি আছে। হ্যাঁ, একটু একটু করে পানি দিব আর হচ্ছে একটু একটু করে কষাবো। হ্যাঁ, একটু করে কষাবো। মাংস কষানোর সময় দর্শক একটা কথা খুবই মনে পড়ে, হয়তো আপনারা রিপিটেটিভ ওয়েতে শুনতে থাকেন আমার মুখে, কারণ খুব ছোটবেলার বেশ কিছু মেমোরিজ আমাদের মনে পড়তে থাকে। মাংস যখন কষানো হতে থাকে আমার মনে থাকতো যে একটু ওয়েট করতাম, ছোট্ট একটা বাটি নিয়ে মার কাছে গিয়ে বলতাম একটুখানি কষানো মাংস দাও। মা হয়তো একটা হাড্ডির পিস বা একটা গলা তুলে দিতেন, সিদ্ধ হলো কিনা এমন হতো। একটু যদি লোভ লাগতো, এক পিস ওয়াজ নট এনাফ, মানে কখনোই না, বলতাম আমি না বুঝতে পারি না, আমাকে আর একটু দাও না। এটা আমার ছেলেমেয়েরা করে। হ্যাঁ, একটাতে ওরা বুঝে না, ইচ্ছা করে বুঝে না আর কি। আচ্ছা, একটু আমি ঢেকে দেবো এটা, মানে জাস্ট একটু পানিটা একটু কমে গেলে তারপর আবার কচুটা দেবো। কষানোর কি একটু, হ্যাঁ, একটু তেল কিন্তু উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, তেলটা উপরে উঠে গেছে। এতে কিন্তু মুরগিটা মানে অনেকটাই একটু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, মশলাটাও হয়ে মুরগি রান্না হতে এমনি সময় লাগে, দেশি মুরগি তো একটু সময় লেগেছে। হ্যাঁ, এবার কি করব আমরা? এখন এই যে কচুটা, এর মধ্যে পানি আছে। হ্যাঁ, তো এই যে কচুটা আমি একদম হাত দিয়ে সুন্দর করে এটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর, এটা পুরোটা আমি ঢেলে দেবো এর মধ্যে। দর্শক, আমরা দেখছি মানকচুতে মুরগি ভুনা, এতে কিন্তু প্রপার প্রোটিনের সোর্স হিসাবে মুরগি তো আছে, এবং পাশাপাশি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ফাইবার আমরা পাবো মানকচু থেকে। যাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদের জন্য বলতে গেলে এটা একটা মাস্ট রেসিপি। ওই যে প্রোটিন এবং আয়রন রয়েছে ভরপুর পরিমাণে। আচ্ছা, একটা প্রশ্ন জাগবে, যেহেতু ব্লাঞ্চ করে চটকে নেওয়া হয়েছে, কচু খেলে একটা মানে ব্যাপার হয় যে গলা অনেক সময় চুলকাই, এতে কি গলা ধরার কোনো পসিবিলিটি আছে? না আপু, কথায় আছে যারা ঝগড়া করে তাদের গলা চুলকায়। হ্যাঁ, এটা কিন্তু একটা গ্রামের প্রবাদ। হ্যাঁ, প্রবাদ। মানকচুতে সাধারণত গলা চুলকায় না, একেবারেই চুলকায় না। তার মানে যারা একটু রাগী, একটু ঝগড়া করতে চান, তারা কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন। আচ্ছা, আমরা তো এবার হচ্ছে কুক করছি, কতক্ষণ রাখবো এভাবে? এটা প্রায় 10 মিনিট, 10-12 মিনিট। হ্যাঁ, তাহলে এই রান্নাটা হতে হতে দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমরা দেখছি ঠাকুরগাঁয়ের রেসিপি মানকচুতে মুরগি ভুনা। আর এই কচুর কথা শুনতে শুনতেই হঠাৎ মনে পড়লো কবিগুরু রবীন্দ্রনাথ কচু নিয়ে কিছু কথা বলে গেছিলেন, সেটাই জানাবো এবার আপনাদের। কচু কহে গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে, হেথা আমি অধিকার গড়িয়াছি ভুঁয়ে, মাটির ভেতরে তার দখল প্রচুর, প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর। দর্শক, দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড, আর নিয়ে নিচ্ছে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। আমরা দেখছিলাম মানকচুতে মুরগি ভুনা, ঠাকুরগাঁর ট্রেডিশনাল রেসিপি। এবার দেখছি কি আপডেট আমাদের রান্নাবান্নার, দেখা যাক। ওয়াও, একটা ঘ্রাণ কিন্তু চলে এসেছে না, একটা অ্যারোমা। আর চারপাশে দেখো আপু, তেল উঠে আসছে। তেলটা উঠে আসা মানে হচ্ছে ভুনাটা হয়ে গেছে। যেহেতু কচু দিয়ে, মানে মানকচুর পিউরি দিয়ে করা, একটু তো ঘন হবে, মাখা মাখা, একটু মাখা মাখা হবে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করলে এর মধ্যে তুমি যদি চাও তাহলে আচার দিতে পারো, আমের আচার। হ্যাঁ, আর তবে ওটা আমি করি আর কি, আমার অ্যাড ওটা। হ্যাঁ, ওটা আমার শ্বশুর বাড়িতে করে না। যারা রান্না করতে ভালো লাগেন এরকম কিন্তু হয়, মাকেও দেখেছি যে কিচেনে একটু ফিউশন, একটু নিজের কোনো একটা কিছু অ্যাড করে দিল। এক্স্যাক্টলি। এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দিব, এটার একটা হালকা ফ্লেভার আসবে। আর ভাতের সাথে যখন খাবা, একটু যদি ডোলে খাওয়া যায়, খুব টেস্ট হয়।
এটা একটু ঝালঝাল হয় ঝালঝাল কিন্তু হয়, হ্যাঁ এটা একটু ঝালঝাল হবে। আর একটু যদি কচুতে একটু গলা ধরার টেন্ডেন্সি থাকেও দর্শক, এটা আমি নিজে বাড়িতে করে দেখেছি, খাবারটা যদি খুব স্পাইসি হয়, একটু মরিচ ডলে যদি খাওয়া যায়, সাথে যদি একটুখানি লেবু, ওটা কিন্তু চুলকানি ভাবটা একদমই গায়েব হয়ে যায়। তো আমাদের তো রান্না শেষ, এবার বোধহয় আমি চুলাটা বন্ধ করে দিই, এইভাবে ঢালি। আপু হয়ে গেল আমার মান কচুতে একদম দেশি মুরগির ভুনা। অনেক ধন্যবাদ আপু। আর দর্শক, আমি তো এটা ডেডিকেট করছি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা একেবারে দেখে ফেললাম ঠাকুরগাঁও অঞ্চলের অথেন্টিক খাবার মান কচু দিয়ে দেশি মুরগির ভুনা। একদম গরম গরম যদি গরম ভাতের সাথে পরিবেশন করা যায়, মন এবং পেট দুটোই ভরে যাবে, একদম গ্যারান্টি দিতে পারছি। তো এবারে আমরা কোন রেসিপি দেখছি? এবার হচ্ছে আমার মানে মায়ের কাছ থেকে একটা শেখা, সেটা হচ্ছে তিলের সন্দেশ। তিলের সন্দেশ দারুণ একটা কম্বিনেশন আপু, কারণ এই যে ঝাল ঝাল করে এই যে মুরগিটা খাওয়ার পরে একটু বাঙালি তো শেষ পাতে তো একটু মিষ্টি আমরা চাই, এবার তো তাহলে আমরা মিষ্টি মুখ করতেই পারবো। তাহলে তিলের সন্দেশ তৈরি করতে কি কি লাগছে? তিলের সন্দেশের জন্য আমি তিলটাকে না একটু রোস্ট করে নিয়েছি, দেন আমি এটাকে একটু ব্লেন্ডারে ক্র্যাশ করে নিয়েছি। একদম পাউডার হবে না, এটা একটু দানাদার থাকবে, না হলে তেল বের হয়ে যেতে পারে। একটু গরুর দুধ নিয়েছি, সাথে কনডেন্স মিল্ক আছে, একদম গাওয়া ঘি লাগবে যেহেতু এটা একদম গ্রামের একটা খাবার। ছানা নিয়েছি সন্দেশ এজন্য, একটু গুঁড়া দুধ, পাউডার সুগার নিয়েছি, একটু কাজু বাদাম বাটা, ড্যানোর যে ক্রিমটা, এটা সাধারণত গ্রামে ইউজ হয় না, বাট আমি এটা অ্যাড করেছি একটু রিচনেসের জন্য। হ্যাঁ ওকে। আর তিলটাকে আমি আরেকটু গোটা তিল রেখেছি, এটা উপরে গার্নিশের জন্য। আর যেহেতু সন্দেশ সেজন্য এলাচের গুঁড়োটা তো লাগে, আর ডেকোরেশনের জন্য একটুখানি রোজ পেটাল। তাহলে আমরা শুরু করে দিই। একদম নিয়ে নিচ্ছি হচ্ছে লিকুইড দুধ, মোটামুটি 250 মিলি। হ্যাঁ এরকম হবে। আচ্ছা, ছানা এখানে আমি দিয়ে দিচ্ছি। ছানাটা করার পরে একটু ম্যাশ করে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, পানিটা ছেঁকে ম্যাশ করে। হ্যাঁ, পুরোটার দরকার নেই। আচ্ছা, কাজু বাদাম বাটা। হ্যাঁ, কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদামের পরিমাণ কতটা ছিল আন্দাজ? আমি এখানে প্রায় হাফ কাপের মতো কাজু বাদাম নিয়েছি, যেটা আমি ভিজিয়ে রেখেছি, তারপর বেটেছি আর কি। হ্যাঁ, এটা কিন্তু শিলপাটায় বাটা। अराउंड 120 থেকে 130। ওকে, এখানে নিয়েছি আমি ক্রিমটা এটা কেউ চাইলে স্কিপ করতে পারে যদি কাছে না থাকে, বাট দিলে একটু ভালো আর কি টেস্ট হয়। গুঁড়া দুধ দিয়ে দিলাম একদম পুরোটা। আমি সুগার দেইনি এখনো, যেহেতু কনডেন্স মিল্ক দিব। আগে এটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি একটু কনডেন্স মিল্ক দিব। হ্যাঁ, যেহেতু ওই জিনিসগুলো বাদাম তারপরে ছানা, এটা একটু যখন একদম মিশে যাবে দুধের সাথে, দেন আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্ক বেশি দিব না, যদি কেউ চিনি দিতে না চায় তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে। হ্যাঁ, এখন আপু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু কনডেন্সড মিল্ক আমরা মোটামুটি ভালো পরিমাণে দিয়েছি, চিনিটা আমাদের মানে পাউডার সুগারটা অল্প পরিমাণে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, হয়ে যাবে আশা করি। এবার বোধহয় আমরা ঘিটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমার প্যান যেহেতু গরম হয়ে গেছে, ঘি কিন্তু খুবই কম লাগবে যেহেতু এটা সন্দেশ, ঘি পরিমাণ খুবই কম লাগবে। এবার ঘি তো আমার একদম দেখো গলে গেছে, প্যানও গরম হয়ে গেছে, আমি এটাকে ঢেলে দিব। এটা আমি নাড়বো। এই নাড়তে নাড়তেই আমি রোস্টেড তিলটা একটু গুঁড়ো করে নিয়েছি, ওটা একটু ঢেলে দেব। এটা একবারে দেওয়া যাবে না, একটু অল্প অল্প করে দিতে হবে। আর তিলটা রোস্ট করার পরে না একটা খুব সুন্দর ঘ্রাণ আসে, যেটা আরো মানে লোভনীয় হয়ে যায়। অলরেডি গন্ধ কিন্তু চলে আসছে, তাই না? তিলের সন্দেশ বলে কথা, তিল এখানে সবচেয়ে মুখ্য উপাদান। হ্যাঁ, তিল তো আসলে শরীরের জন্য খুবই ভালো। দর্শক, আমরা যতদূর ইতিহাস থেকে জেনেছি, আজ থেকে প্রায় 1000 বছর আগেকার ওই সময় থেকে কিন্তু আমাদের এই অঞ্চলে তিল খাওয়ার একটা প্রচলন রয়েছে, সেটা গোটা তিল হিসাবে হোক কিংবা তিলের তেল হিসাবে হোক। এটা কন্টিনিউয়াসলি বোধহয় নাড়তে হবে। হ্যাঁ, তিলের সন্দেশ বা হালুয়া যে কোনো কিছু করতে গেলে না একটু নাড়তে হয় বেশি, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, দলা পেকে না যায়। হ্যাঁ, লামস যেন না হয় আর কি। তো
তো আমরা যেহেতু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, এটা কতক্ষণ ধরে চলবে? এটা প্রায় 5 মিনিটের মতো তো লাগবেই। তাহলে আপু আমরা এই ফাঁকে দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, আমরা দেখছি তিলের সন্দেশ আর আয়োজন থেকে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। দর্শক দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। বিরতি থেকে ফিরে আমি ইন্দ্রাণী নিশি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরো একটাবার। দর্শক, আমরা দেখছিলাম তিলের সন্দেশ, দেখবো এখন কতদূর কি হলো। হ্যাঁ, ওয়াও, অলমোস্ট হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পর্যায়ে আপু এলাচ গুঁড়ো যেটা ছিল আমরা অলরেডি কিন্তু দর্শক তিলের একটা স্ট্রং ফ্রেগ্রেন্স আমরা নাকে, আমি তো সেটা খুব ভালোভাবে পাচ্ছি। আর এই এলাচের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এবার মনে হচ্ছে হ্যাঁ কমপ্লিটলি সন্দেশটা হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস এটা শেষ হয়ে গেছে, কারণ যখন ঠান্ডা হবে তখন জমে যাবে। হ্যাঁ, চুলাটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে আমরা কি কি করছি? এখন এটাকে আমি একদমই ঢেলে নিব একটা সার্ভিং ডিশে। হ্যাঁ আপু, এটা তো আপনার মায়ের কাছ থেকে শেখা, হ্যাঁ। ঠিক কবে শিখেছিলেন? এটা আমার আম্মা না, আমার দাদির কাছে শিখেছিলেন। হ্যাঁ, আর আম্মা প্রায় করতেন, যখন করতেন রোজার সময় করতেন, সবাই বরাতে করতেন। হ্যাঁ, তখন থেকে আমার শেখা। এটাই দর্শক আমাদের এই অঞ্চলের একটা পারিবারিক ট্র্যাডিশন। দাদির থেকে মা, মায়ের থেকে আমরা, আমাদের থেকে হয়তো যাবে পরবর্তী প্রজন্মে। এই জন্য আমরা সবসময় চাই দেশি এবং আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলোকে প্রিজার্ভ করতে। আমরা এটাই চাই যে সবসময় আমরা যেন অন্যান্য বিভিন্ন, যেহেতু এখন আসলে গ্লোবালাইজেশনের যুগ, আমরা অনেক কন্টেম্পোরারি ফুড আমরা ট্রাই করি, খেতেও ভালোবাসি, কিন্তু আমরা যেন আমাদের ঐতিহ্যটাকে ভুলে না যাই। আপু আমি ঢেলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। কাঁচা সন্দেশ খেয়েছো আপু কখনো? কাঁচা সন্দেশ যেটাকে বলে নাটোরের কাঁচাগোল্লা, এটা কিন্তু ওই টাইপের। হ্যাঁ, এবার আমাদের ডেকোরেশন এবং প্লেটিং এর পালা। হ্যাঁ, তিলের যেহেতু সন্দেশ, একটু রোস্টেড তিল উপরে না দিলে অসম্পূর্ণ। আর এই রোস্টেড তিলটাও যখন মুখে যাবে খুবই মজা লাগবে। একটু দানাদার দাঁতে লাগবে, তো একটু দাঁতে লাগবে। হ্যাঁ, ব্যাস দিয়ে দিলাম, সাথে একটু কাজু কিশমিশ। হ্যাঁ, একটু আমন্ড দিলাম। আমন্ডটা কালারের জন্য দিলাম, যে সুন্দর লাগবে দেখতে। ছিলে যদি দিতাম, আমি যদি পিল করে দিতাম তাহলে আবার সুন্দর লাগতো না, সাদার মধ্যে সাদাই চলে আসতো। এই যে ব্রাউন রংটা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। একটু কাজু বাদাম বাটা দিয়েছি যেহেতু, তো একটু কাজু দিয়ে দিই। সন্দেশ বা যে কোনো ডেজার্ট আইটেম আমার কাছে হ্যাপি ফুড। আমার কাছেও আপু। আর একটু কিশমিশ, তাই মাঝখানে কয়েকটা কিশমিশ। আর গোলাপের পাপড়ি, এটা হচ্ছে আমাদের ডেজার্টে সবসময় যায়, বিশেষ করে আরবরা এটা কিন্তু ভীষণ পছন্দ করে। যদি এটা গ্রামের একদম রেসিপি, তারপরে একটু সুন্দর লাগবে, একটু উপর দিয়ে গোলাপের পাপড়িটা দিয়ে দিই, দেখার সৌন্দর্য। তিলের সন্দেশ আপু তোমার জন্য। থ্যাংক ইউ। আমার মনটাই ভালো হয়ে গেল। দর্শক, কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী রেসিপি তিলের সন্দেশ। সত্যি কথা, যে কোনো ডেজার্ট আইটেম, সেটা সন্দেশ হোক বা মিষ্টি বা পায়েস, আমার কাছে একদম হ্যাপি ফুডের মতো। দেখলেই কিন্তু মুহূর্তেই মনটা চাঙ্গা হয়ে যায়। যারা ডেজার্ট আইটেম খুবই পছন্দ করেন তারা অনায়াসে করে ফেলতে পারেন, কারণ সব কিছুই কিন্তু আমাদের আশপাশেই অ্যাভেলেবল। আপু, দুর্দান্ত দুইটা রেসিপি আপনার কাছ থেকে পেয়েছি, একদম উত্তর এবং দক্ষিণের দুটো অথেন্টিক রেসিপি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মাঝে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। দর্শকদের অনেক ধন্যবাদ। আমার রেসিপি দুটো আপনারা যদি ট্রাই করেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, দুই দিককার রেসিপি। আর আপু, তোমাকে অনেক ধন্যবাদ, এবং জি টিভিকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। নিশ্চয়ই। আর আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী দিনে, আগামী কোনো পর্বে ইনশাআল্লাহ। খুব ভালো থাকবেন। দর্শক, আয়োজনের শুরুতে যেমন বলেছিলাম, খাঁটি দেশি দুটো রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঠাকুরগাঁয়ের বউ এবং কুষ্টিয়ার কন্যা জিনিয়া ইসলামের কাছ থেকে আমরা পেয়েছি দারুণ দুটো রেসিপি। প্রথমেই দেখেছি মানকচু দিয়ে দেশি মুরগির ভুনা এবং তিলের সন্দেশ। ওই যে কথায় বলে না, প্রথমেই আমরা ঝালঝাল মাংসের একটা কারি খেয়ে একদম শেষ পাতে মিষ্টি মুখ। দারুণ একটা সময় কাটলো দর্শক আপনাদের সাথেও। নিশ্চয়ই আপনারা বাড়িতে এই প্রিপারেশন দুটো তৈরি করে আমাদেরকে জানাবেন কেমন ছিল স্বাদ। আর আজকের মতন আমি ইন্দ্রাণী নিশি, এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্নার আজকের পর্ব থেকে নিচ্ছি বিদায়।
আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, প্রিয় একজন শেফ বা রন্ধন শিল্পীকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং অবশ্যই থাকুন জিটিভির সাথে।